আকবর বাদশাহ চা নিয়ে এসেছে। যেসব জায়গার নামের শেষে স্টেশন যুক্ত থাকে সেসব জায়গার চা কুৎসিত হয়, যেমন বাস স্টেশন, রেল স্টেশন, পুলিশ স্টেশন। অদ্ভুত কাণ্ড। আকবর বাদশার চা হয়েছে অসাধারণ। এক চুমুক দিয়ে মনে হলো গত 5 বছরে এত ভালো চা খাইনি। কড়া লিকারে পরিমাণ মতো দুধ দিয়ে ঠিক করা হয়েছে। চিনি যতটুকু দরকার তার চেয়ে সামান্য বেশি দেওয়া হয়েছে। মনে হয় এই বেশির দরকার ছিল। গন্ধটাও কি সুন্দর। চায়ে যে আলাদা গন্ধ থাকে তা শুধু রূপাদের বাড়িতে গেলে বোঝা যায়। তবে রূপাদের বাড়ির চায়ে লিকার থাকে না। মনে হয় পীর সাহেবের পানি পড়া খাচ্ছি। আমি আকবর বাদশার চায়ে গভীর আগ্রহে চুমুক দিচ্ছি। আকবর বাদশাহ আমার সামনে দাঁড়িয়ে ক্রমাগত হাই তুলে যাচ্ছে। সে সামনে দাঁড়িয়ে আছে কেন বোঝা যাচ্ছে না। মনে হয় চা শেষ হবার পর কাপ হাতে নিয়ে বিদায় হবে। যদিও এমন কোনো মূল্যবান চায়ের কাপ না, বদখত ধরনের কাপ, খানিকটা ফাটা। ফাটা কাপে চা খেলে আয়ু কমে। আমার আয়ু খানিকটা নিশ্চয়ই কমেছে। ফাটা কাপে চা খেলে যদি আয়ু কমে, খুব সুন্দর কাপে চা খেলে নিশ্চয়ই আয়ু বাড়ে। রূপাদের বাড়িতে চা খেয়ে আয়ু বাড়াতে হবে। ওদের বাড়িতেই পৃথিবীর সবচেয়ে সুন্দর কাপে চা দেয়া হয়। ওসি সাহেব বললেন, চাটা কেমন লাগলো? আমি বললাম, স্যার ভালো। কেমন ভালো? খুব ভালো, অসাধারণ, জীবনানন্দ দাশের কবিতার মতো। কোন কবিতা? আমি গম্ভীর গলায় আবৃত্তি করলাম। এই সব ভালো লাগে। জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়। আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল এই নিয়ে খেলা করে। জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল। পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। ওসি সাহেব বললেন, আরেক কাপ খাবেন? জি না। কবিতার মতো চা যখন গোটা 5-6 কাপ খান। পরের কাপটা হয়তো ভালো হবে না। আমার ধারণা চা এখানে ভালো হয় না। আজ হঠাৎ করে হয়ে গেছে। স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতরে পড়ে গেছে। স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বলে 1 লক্ষ কাপ চা যদি বানানো হয় তাহলে 1 লক্ষ কাপ চায়ের ভেতরে 1 কাপ চা হবে অসাধারণ। ওসি সাহেব থমথমে গলায় বললেন, সায়েন্স কপছাবি না, সায়েন্স গুচ্ছদার দিয়ে ঢুকিয়ে দিব। আমি বিনীত ভঙ্গিতে বললাম, জি আচ্ছা স্যার। এখন বল, তোদের বোমা বানাবার কারখানাটা কোথায়? সাঙ্গপাঙ্গদের নাম বল। 5 মিনিটের মধ্যে ছেড়ে কাশবি, নয়তো ঠেলার চোটে চা যে খেয়েছিস সেই চা নাক মুখ দিয়ে বের হবে। শুরু কর। কি সর্বনাশের কথা! আমার ব্রহ্মতালু শুকিয়ে ওঠার উপক্রম হলো। একই সমস্যায় পড়া গেল। ওসি সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, নিচ থেকে কথা বলতে চাইলে ভালো কথা, নয়তো রোলারের গুঁতা দিয়ে সব বের করব। নাভির 1 ইঞ্চি উপরে একটা গুঁতা দিলে আর কিছু দেখতে হবে না। গত জন্মের কথাও বের হয়ে আসবে। আমি শুকনা গলায় বললাম, স্যার একটা টেলিফোন করতে পারি? ওসি সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, কাকে টেলিফোন করবি? কোনো মন্ত্রীকে? পুলিশের আইজিকে? আর্মির কোনো জেনারেলকে? টেলিফোন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন। তোকে অ্যারেস্ট করার জন্য ধমক খেতে খেতে আমার অবস্থা কাহিল হবে। বদলি করে দিবে চিটাগাং হিল ট্র্যাকে। শান্তি বাহিনীর বোমা খেয়ে চিত হয়ে পড়ে থাকবো? স্যার, আমি খুবই লোয়ার লেভেলের প্রাণী, প্রায় শিম্পাঞ্জিদের কাছাকাছি। হায়ার লেভেলের কাউকে চিনি না। তাহলে কাকে টেলিফোন করতে চাচ্ছিস? এমন কাউকে টেলিফোন করব যে আমার চরিত্র সম্পর্কে আপনাকে একটা সার্টিফিকেট দেবে। ক্যারেক্টার সার্টিফিকেট? জি। তোর টেলিফোনের পর হোম মিনিস্টার আমাকে ধমকাধমকি করবে না? জি না স্যার। সম্ভাবনা হচ্ছে একটা মেয়ে খুব মিষ্টি গলায় আপনাকে আমার সম্পর্কে 2-1টা ভালো কথা বলবে। মেয়েটিকে? প্রেমিকা? জি না, আমি লোয়ার লেভেলের প্রাণী। প্রেম করার যোগ্যতা আমার নেই। প্রেম অতি উচ্চ স্তরের ব্যাপার। তোর যোগ্যতা কি? আমার একমাত্র যোগ্যতা আমি হাঁটতে পারি। কেউ চাইলে ছায়ার মতো পাশে থাকি। আমি হচ্ছি স্যার ছায়া সঙ্গী। ওসি সাহেব গম্ভীর মুখে টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিলেন। থানার ঘড়িতে রাত 1টা বাজে। কাকে টেলিফোন করব বুঝতে পারছি না। রূপাকে করা যায়। এত রাতে টেলিফোন করলে রূপা ধরবে না। রূপার বাবা ধরবেন এবং
আমার নাম শুনেই খট করে রিসিভার নামিয়ে রাখবেন। ফুপুর বাসায় করা যায়। ফুপু টেলিফোন ধরবেন, ঘুম ঘুম স্বরে বলবেন, কে? হিমু? কি ব্যাপার? আমি ব্যাপার ব্যাখ্যা করার পর তিনি হাই তুলতে তুলতে বলবেন, তোকে থানায় ধরে নিয়ে গেছে, এটা তো নতুন কিছু না, প্রায়ই ধরে। রাত দুপুরে টেলিফোন করে বিরক্ত করছিস কেন? এই দুজন ছাড়া আর কাউকে টেলিফোন করা সম্ভব না, কারণ আর কারো টেলিফোন নাম্বার আমি জানি না। মারিয়াকে করব? এমনিতেও ওর খোঁজ নেওয়া দরকার। 200 কিলোমিটার স্পিডে চলার পর কি হলো? পৌঁছাতে পেরেছ তো ঢাকায়? পথে কোনো বোমা টোমা খায়নি? মারিয়ার টেলিফোন নাম্বারটা মনে করতে হবে। 5 বছর আগে একটা পদ্ধতি শিখিয়েছিল, অ্যাসোসিয়েশন অফ আইডিয়া পদ্ধতি। নাম্বারটা হচ্ছে প্রথমে 8, তারপর আমি, তুমি, আমরা। আমি হচ্ছি 1, তুমি হচ্ছ 2, আমরা হচ্ছে 1, 2, 3। তাহলে নাম্বারটা হলো 8, 1, 2, 1, 2, 3। ডায়াল করতেই ওপাশ থেকে মারিয়া ধরল। আমি খুশি খুশি গলায় বললাম, কেমন আছিস? মারিয়া বিস্মিত হয়ে বলল, কেমন আছিস মানে? আপনি কে? হু আর ইউ? আমি হিমু। রাত 1টার সময় টেলিফোন করেছেন কেন? খোঁজ নেবার জন্য। তোর 200 কিলোমিটার স্পিডে ভ্রমণ কেমন হলো? রাত 1টার সময় সেটা টেলিফোন করে জানতে হবে? তোর টেলিফোন নাম্বারটা মনে আছে কি না সেটাও ট্রাই করলাম। এক কাজে দু কাজ। এখনও তুই করছেন? আচ্ছা, আর করব না। কোত্থেকে টেলিফোন করেছেন? রমনা থানা থেকে। পুলিশের ধারণা আমি বোমা টোমা বানাই। ধরে নিয়ে এসেছে, এখন জেরা করছে। ধোলাই দিয়েছে? এখনও দেয়নি, মনে হয় দেবে। তুই কি একটা কাজ করতে পারবি? ওসি সাহেবকে মিষ্টি গলায় বলবি যে বোমা টোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি অতি সাধারণ, অতি নিরীহ হিমু। একটুর জন্য মহাপুরুষ হতে গিয়ে হতে পারিনি। আপনি তো সারা জীবন নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছেন। পুলিশের হাতে ধরা খাওয়া তো ইন্টারেস্টিং অভিজ্ঞতা। বের হবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কেন? এক জায়গায় দাওয়াত ছিল, বলেছিলাম রাত করে যাব। ভদ্রলোক না খেয়ে আমার জন্য অপেক্ষা করবেন। ভদ্রলোকের টেলিফোন নাম্বার দিন, টেলিফোন করে বলে দিচ্ছি আপনি পুলিশের হাতে ধরা খেয়েছেন, আসতে পারবেন না। তোর কি ধারণা বাংলাদেশের সবার ঘরেই টেলিফোন আছে? হিমু ভাই, আপনি কিন্তু এখনও তুই করছেন। কেন করছেন তাও আমি জানি। মানুষকে বিভ্রান্ত করে আপনি আনন্দ পান। কখনো তুমি, কখনো তুই বলে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এক সময় আমি নিতান্তই একটা কিশোরী ছিলাম। বিভ্রান্ত হবার স্টেজ আমি পার হয়ে এসেছি। অনেক কথা বলে ফেললাম। আমি আপনার সঙ্গে আর কথা বলবো না, রাখি। আচ্ছা, তুই এত রাত পর্যন্ত জেগে কি করছিলি? গান শুনছিলাম। কার গান? নীল ডায়মন্ড। গানের কথা শুনতে চান? বল। When a beautiful noise coming out from the street got a beautiful sound, it's got a beautiful beat, it's a beautiful noise. কথা তো শুনলেন, এখন তাহলে রাখি। আচ্ছা। খট শব্দ করে মালিয়া টেলিফোন রেখে দিল। ওসি সাহেব বললেন, মন্ত্রী মিনিস্টার পাওয়া গেল? জি না। আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে এমন কাউকে পাওয়া গেল না? ওসি সাহেব আবার 2 থেকে আপনিতে চলে এসেছেন। জোয়ার ভাটার খেলা চলছে। খেলার শেষটা কি কে জানে? ওসি সাহেব বললেন, কি কথা বলুন। সুপারিশের লোক পাওয়া গেল না? একজনকে পেয়েছিলাম, সে সুপারিশ করতে রাজি হলো না। খুবই দুঃসংবাদ। জি, দুঃসংবাদ। আমাদের থানার রেকর্ড অফিসার বলল আপনাকে এর আগেও কয়েকবার ধরা হয়েছে। উনি ঠিকই বলেছেন। আমি নিশাচর প্রকৃতির মানুষ তো, রাতে হাঁটি। রাতে যারা হাঁটে পুলিশ তাদের পছন্দ করে না। পুলিশের ধারণা রাতে হাঁটার অধিকার শুধু তাদেরই আছে। বিটের কনস্টেবলরা বলছিল আপনার নাকি আধ্যাত্মিক ক্ষমতা আছে। সত্যি আছে নাকি? নেই স্যার, হাঁটার ক্ষমতা ছাড়া আমার আর অন্য কোনো ক্ষমতা নেই। রোলারের 2 গুতা জায়গা মতো পড়লে আধ্যাত্মিক ক্ষমতা বের হয়ে যায়। যথার্থ বলেছেন স্যার। আপনার প্রতি আমি সামান্য মমতা অনুভব করছি। কেন বলুন তো? আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই।
থাকলে সেই ক্ষমতা অ্যাপ্লাই করে আমার মতো অভাজনের প্রতি আপনার মমতার কারণ বলে দিতে পারতাম। আপনার প্রতি মমতা বোধ করছি, কারণ আমার জানা মতে আপনি হচ্ছেন থানায় ধরে আনা প্রথম ব্যক্তি যার পক্ষে কথা বলার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ এমন এক দেশ, যে দেশে পুলিশের হাতে কেউ ধরা পড়লেই মন্ত্রী, মিনিস্টার, সেক্রেটারি, মিলিটারি জেনারেল একটা সাড়া পড়ে যায়। টেলিফোনের পর টেলিফোন আসতে থাকে। শুনুন হিমু সাহেব, চলে যান, আপনাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। যাবেন কিভাবে? গাড়ি, রিক্সা সবই তো বন্ধ। হেঁটে হেঁটে চলে যাব, কোনো সমস্যা নেই। আপনাকে আমার পছন্দ হয়েছে। পুলিশের জিপ দিচ্ছি, আপনি যেখানে যেতে চান নামিয়ে দেবে। যাবেন কোথায়? কারওয়ান বাজার। আজগর নামের এক ভদ্রলোকের বাসায় আমার দাওয়াত। যান, দাওয়াত খেয়ে আসুন। আমি পুলিশের জিপে উঠে বসলাম। সেন্ট্রি পুলিশ আমাকে তালেবর সাইজের কেউ ভেবে স্যালুট দিয়ে বসল। রোলারের গুঁতার বদলে স্যালুট। বড়ই রহস্যময় দুনিয়া। পুলিশের গাড়ি আমাকে কাওরান বাজারে নামিয়ে দিয়ে গেল। ড্রাইভারের গায়েও খাকি পোশাক। সে বেশ আদবের সঙ্গে গাড়ির দরজা খুলে আমাকে নামতে সাহায্য করল। তারপরই এক স্যালুট। আমি অস্বস্তির সঙ্গে চারিদিকে তাকালাম। কেউ দেখে ফেলছে না তো? পুলিশ আদবের সঙ্গে গাড়ি থেকে নামাচ্ছে, স্যালুট দিচ্ছে, খুবই সন্দেহজনক। রাত প্রায় 2টা। কারোর জেগে থাকার কথা না। আন্দোলনের সময় সারাদিন লোকজন ব্যস্ত থাকে, টেনশন ঘটিত ব্যস্ততা। রাত 10টায় ভয়েস অব আমেরিকার খবর শোনার পর সবার মধ্যে খানিকটা ঝিমঝিম ভাব চলে আসে। আন্দোলনের খবর যতই ভয়াবহ হোক, সবাই বেশ নিশ্চিন্ত মনে ঘুমাতে চলে যায়। দেশে কোনো আন্দোলন চলছে কি না তা বোঝার উপায় হলো রাত 12টার পর পথে বের হওয়া। যদি দেখা যায় সব খাখা করছে, তাহলে বুঝতে হবে কোনো আন্দোলন চলছে। পানের দোকান রাত 8:30টার ভিড় জমে থাকলেও আন্দোলন হচ্ছে ধরে নেওয়া যায়। বিবিসির দিকে গভীর আস্থা ও বিশ্বাস নিয়ে লোকজন কান পেতে থাকে। আমার নিজের ধারণা, কোনো এক এপ্রিল ফুলের রাতে বিবিসি যদি মজা করে বলে বাংলাদেশ সরকারের পতন হয়েছে, তাহলে সরকারের পতন হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী সরকারি বাড়ি ছেড়ে অতি দ্রুত কোনো আত্মীয়র বাড়িতে উঠবেন। কোনো উচ্চবাচ্য হবে না। বাংলাদেশ টিভি থেকে বলা হবে বিবিসির খবর অনুযায়ী বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের পতন হয়েছে। বর্তমান ক্ষমতায় কে আছেন তা তারা বলেননি বলে এই বিষয়ে আমরাও কিছু বলতে পারছি না। আমার চারপাশে কেউ ছিল না। একটা কুকুর ছিল। সে পুলিশের গাড়ি দেখে দ্রুত ডাস্টবিনের আড়ালে চলে গেল। যতক্ষণ গাড়ি থেমে রইল ততক্ষণ আর তাকে দেখা গেল না। গাড়ি চলে যাবার পরপরই সে মাথা বের করে আমাকে দেখল। আমি বললাম, এই আয়। সে কিছু সন্দেহ, কিছু শঙ্কা নিয়ে বের হয়ে এলো। লেজ নাড়ছে না। এর অর্থ হচ্ছে আমার ব্যাপারে সে নিশ্চিত হতে পারছে না। পুলিশের গাড়ি যাকে নামিয়ে দিয়ে যায় তার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া নিম্ন শ্রেণীর প্রাণীর পক্ষেও সম্ভব না। কুকুরের সঙ্গে আমি কিছু কথাবার্তা চালালাম। কী রে, তোর খবর কি? রাতের খাওয়া শেষ হয়েছে? কুকুর স্থির চোখে তাকিয়ে আছে, ভাবছে। তুই কি এই দিকেরই? রাতে ঘুমাস কোথায়? এখন লেজ একটু নাড়ল। আমি গলির ভেতর ঢুকব। একা একা ভয় লাগছে। তুই আমাকে একটু এগিয়ে দে। লেজ ভালো মতো নড়া শুরু হয়েছে, অর্থাৎ আমাকে সে গ্রহণ করেছে বন্ধু হিসেবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? তোর পায়ে কি হয়েছে? প্রবল লেজ নাড়ার সঙ্গে এবার সে কুঁই কুঁই করল, অর্থাৎ পায়ে কি সমস্যা সেটা বলল। কুকুরের ভাষা জানা নেই বলে বুঝতে পারলাম না। মনে হয় তার পায়ে কেউ গরম ভাতের মাড় ঢেলে দিয়েছে। গরম মাড় কিংবা গরম পানি কুকুরের গায়ে ফেলে আমরা বড় আনন্দ পাই। ব্যথা যন্ত্রণায় সে ছটফট করে দেখে আমাদের বড়ই ভালো লাগে। মানুষ হিসেবে সমগ্র পশু জগতে আমরা শ্রেষ্ঠ, এটা আবারও প্রমাণিত হয়। আমার ধারণা, নিম্ন শ্রেণীর পশু বলে আমরা যাদের আলাদা করছি তাদের আলাদা করা ঠিক হচ্ছে না। মানুষ হিসেবে আমরা এমন কিছু এগিয়ে নেই। আমাদের বুদ্ধি বেশি বলে আমরা অহংকার করি। ওদের যে বুদ্ধি কম সেটা কে বলল? আমাদের লজিক আছে, ওদের নেই। এটাও কি নিতান্ত একটা বাজে কথা না? আমরা কি ওদের মাথার ভেতরে কখনো ঢুকতে পেরেছি যে বলবো ওদের লজিক নেই? আমাদের ভাষা আছে, ওদের নেই।
আরেকটি নিতান্তই হাস্যকর কথা, ওদের ভাষা অবশ্যই আছে। একটা কুকুর অন্য একটা কুকুরের সঙ্গে নানান বিষয়ে কথাবার্তা বলে। আমরা যখন শুনি তখন মনে হয় শুধুই ঘেউ ঘেউ করছে। দুজন চাইনিজ কিংবা জাপানিজকে যখন কথা বলতে শুনি তখন মনে হয় এরা কিছুই বলছে না, শুধু চ্যাংব্যাং টাইপ শব্দ করছে। ওদের চ্যাংব্যাংয়ের সঙ্গে ঘেউ ঘেউয়ের তফাৎটা কোথায়? পশুদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, চিন্তা শক্তি আছে। এসব জেনেও এদের আমরা অস্বীকার করি শুধুমাত্র নিজেদের স্বার্থে। অস্বীকার না করলে এদের হত্যা করে আমরা খেতে পারতাম না, আমাদের লজ্জা করত। খোঁড়া কুকুরটা আমার আগে আগে যাচ্ছে, মনে হয় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো সে আগেও আমাকে এই অঞ্চলে আসতে দেখেছে, সে মনে রেখেছে, সে জানে আমি কোথায় যাব, তাই আগে আগে নিয়ে যাচ্ছে, নয়তো পেছনে পেছনে আসতো। পথে আরও কয়েকটা কুকুর পাওয়া গেল। তারা ঘেউ ঘেউ করে ওঠার আগেই আমার কুকুরটা ঘেউ ঘেউ করলো। হয়তো বলল, ঝামেলা করিস না, আমার চেনা লোক। তারাও ঝামেলা করলো না, মাথা উঁচু করে আমাকে দেখে আবার মাথা নিচু করে ফেলল। আমার কুকুরটা আমার দিকে তাকিয়ে নিচু স্বরে কয়েকবার ঘেউ ঘেউ করল। এর অর্থ সম্ভবত রাত দুপুরে এভাবে হাঁটাহাঁটি করবে না, দেশের অবস্থা ভালো না, আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। বড় আফসোস, সরকার আর বিরোধী দলে কবে যে মিটমাট হবে। আমি কুকুরের পেছন পেছন আসগর সাহেব যে গলিতে থাকেন সেই গলি বের করার চেষ্টা করছি। ব্যাপারটা জটিল। শাখা নদীর উপশাখা আছে, সেই উপশাখা থেকেও শাখা বের হয়, যাকে বলা চলে উপশাখা। আসগর সাহেবের গলিও তেমনি উপগলি। ঢাকা শহরের সবচেয়ে সরু এবং সবচেয়ে দীর্ঘ গলি। শুধু যে দীর্ঘ তা না, সবচেয়ে দীর্ঘ ডাস্টবিনও। গলির দুপাশের বাসিন্দারা তাদের যাবতীয় আবর্জনা কষ্ট করে দূরে গিয়ে না ফেলে গলিতেই ঢেলে দেয়। ঢাকা মিউনিসিপ্যালিটি তাতে কিছু মনে করে না। সম্ভবত তাদের খাতায় গলিটির নাম নেই। নাম না থাকাটাও আশ্চর্যের কিছু না, কারণ গলিটার আসলেই কোনো নাম নেই। কোনো একদিন এই গলিতে বিখ্যাত কেউ জন্মাবে, তখন হয়তো নাম হবে। কুখ্যাতদের নামের গলির নাম হলে অবশ্যই এখনও এই গলির নাম রাখা যায়, কানা কুদ্দুস লেন। কানা কুদ্দুস কাওরান বাজার এলাকার ত্রাস। মানুষ খুনকে সে মোটামুটি একটা আর্টের পর্যায়ে নিয়ে এসেছে। তার সঙ্গে আমার মোটামুটি ভাব আছে। দিনের বেলা সে বেঙ্গল মোটর নামে মোটর পার্টসের দোকানে বসে থাকে। সে অতি বিনয়ী, আচার ব্যবহার বড়ই মধুর। দেখা হলেই সে আমাকে প্রায় জোর করে চা, মোগলাই পরোটা খাওয়ায়। গলিটা আমার খুব প্রিয়, কারণ এই গলিতে রিক্সা ঢুকতে পারে না। এখানে সব সময় হরতাল। শিশুরা প্রায়ই ইটের স্ট্যাম্প বানিয়ে ক্রিকেট খেলে। এখানে এলেই আমি আগ্রহ নিয়ে তাদের খেলা দেখি। একবার আমি তাদের আম্পায়ার হিসাবেও কাজ করেছি। পক্ষপাত দুষ্ট আম্পায়ারিংয়ে একটা রেকর্ড সেবার করেছিলাম। বোল্ড আউট হয়ে গেছে, ইটের স্ট্যাম্প বলের ধাক্কায় উড়ে চলে গেছে। আমি তাকিয়ে দেখি শিশু ব্যাটসম্যান ব্যাট হাতে কাঁদো কাঁদো চোখে তাকাচ্ছে আমার দিকে। আমি তখন অবলীলায় কঠিন মুখে বলেছি, নো বল হয়েছে, আউট হয়নি। শিশু ব্যাটসম্যানের চোখে গভীর আনন্দ। ফিল্ডাররা চেঁচামেচি করছে, আমি দিয়েছি ধমক। তোমরা বেশি জানো, আমি ঢাকা লিগের আম্পায়ার। আমার চোখের সামনে নো বল করে পার পেয়ে যাবে, তা হবে না। স্টার্ট দ্য গেম, নো হাঙ্কি পাঙ্কি। এরা আমার হুকুম মেনে নিয়েছে। বয়স্ক একজন মানুষ তাদের খেলার সঙ্গে যোগ দিয়েছে, এতেই তারা আনন্দিত। বয়স্ক মানুষের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখতে হয়। শিশুরা জানে বয়স্ক মানুষরা ভুল করে, জেনে শুনেই ভুল করে। শিশুরাই শুধু জেনে শুনে কখনো ভুল করে না। আসগর সাহেবকে তার বাসায় পাওয়া গেল না। দরজায় মোটা তালা ঝুলছে। এরকম হবার কথা না। আসগর সাহেব রুটিন বাঁধা জীবনযাপন করেন। 9টার আগেই জিপিওতে চলে যান, ফেরেন সন্ধ্যায়। রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করেন, ঘর থেকে বের হন না। গত 18 বছরে এই রুটিনের কোনো ব্যতিক্রম হয়নি। তার নিজের কোনো সংসার নেই। জীবনের একটা পর্যায়ে হয়তো বিয়ে করে সংসার করার কথা ভেবেছেন, এখন ভাবেন না, ভাবার কথাও না। এখন হয়তো মৃত্যুর কথা ভাবেন, একদিন মৃত্যু হবে। যেহেতু সৎ জীবনযাপন করেছেন, মৃত্যুর পরে বেহেশত নসিব হবেন, সেইখানে সুখের সংসার পাতবেন। এই জীবনে যা করা হয়নি
পরের জীবনে তা করা হবে। ভদ্রলোক যে অতি সৎভাবে জীবনযাপন করেছেন তা সত্যি। চিঠি লিখে সামান্য যা রোজগার করেছেন তার সিংহভাগ দেশে পাঠিয়েছেন। একবেলা খাওয়া অভ্যাস করেছেন, এতে নাকি স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকুক বা না থাকুক, খরচ অবশ্যই বাঁচে। তিনি খরচ বাঁচিয়েছেন বলেই ছোট ভাই বোনদের পড়াশোনা করাতে পেরেছেন। তারা আজ প্রতিষ্ঠিত। এক ভাই সরকারি ডাক্তার, কুড়িগ্রামে সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার। অন্য এক ভাই কলেজে ইতিহাসের অধ্যাপক। ছোট ভাইরা এখন বড় ভাইয়ের পেশা নিয়ে লজ্জিত বোধ করে। তাদের খুব ইচ্ছা বড় ভাই দেশের বাড়িতে গিয়ে স্থায়ী হন। দেশের বাড়ি ভাইরা মিলে ঠিকঠাক করেছে। পুকুর কাটিয়ে মাছ ছেড়েছে, জমি জমাও কিছু কেনা হয়েছে। আসগর সাহেব নিজেও চান গ্রামের বাড়িতে গিয়ে থাকতে। তার বয়স হয়েছে, শরীর নষ্ট হয়েছে, খুবই ক্লান্ত বোধ করেন। বড় ধরনের অসুখ বিসুখও হয়েছে হয়তো। ডাক্তার দেখান না বলে অসুখ ধরা পড়েনি। শরীরের এই অবস্থায় গ্রামের বাড়িতে থাকাটা আসগর সাহেবের জন্য আনন্দের ব্যাপার হবার কথা। ভাই বোনেরা তাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করে। এই মানুষটি তাদের বড় করার জন্য বিয়ে টিয়ে কিছু করেননি, সারা জীবন অমানসিক পরিশ্রম করেছেন। এই সত্য তারা সব সময় স্বীকার করে। আলী আসগর দেশে যেতে পারছেন না। বিচিত্র এক ঝামেলায় তিনি ফেঁসে গেছেন। ঝামেলাটা হয়েছে 7 বৎসর আগে। দিন তারিখ মনে নেই, তবে বৃহস্পতিবার ছিল এটা তার মনে আছে। তিনি তার নিজের জায়গায় টুলবক্স নিয়ে বসে আছেন। লুঙ্গি ও ফতুয়া পরা এক লোক সামনে এসে উবু হয়ে বসল। সে কিছু টাকা মানি অর্ডার করতে চায়। টাকার পরিমাণ 7,001 টাকা। লোকটি প্রায় অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, অনেক কষ্ট করে টাকাগুলান জমাইছি ভাই সাহেব, পরিবারের পাঠামো। টাকা কেমনে পাঠায় জানি না, আপনি ব্যবস্থা কইরা দেন, আপনার পায়ে ধরি। বলেই সত্যি সত্যি সে তার পা চেপে ধরল। আসগর সাহেব আঁতকে উঠে বললেন, করেন কি? গরিব মানুষ ভাই সাহেব, টাকাগুলান সম্বল বড় কষ্ট করে জমাইছি, কেমনে পাঠামো জানি না। আপনার নাম কি? মনসুর। ব্যবস্থা করে দিচ্ছি, কোনো সমস্যা না। ঠিকঠাক মতো নাম ঠিকানা বলেন। কার নামে পাঠাবেন? পরিবারের নামে পাঠাবো। পরিবারের নাম কি? জহুরা খাতুন। গ্রাম, পোস্ট অফিস সব বলেন। আচ্ছা দাঁড়ান, মানি অর্ডার ফর্ম আগে নিয়ে আসি। মানি অর্ডার ফর্ম আনতে গিয়ে দেখা গেল বৃহস্পতিবার হাফ অফিস, সব বন্ধ হয়ে গিয়েছে। শনিবারের আগে মানি অর্ডার করা যাবে না। আসগর সাহেব বললেন, ভাই আপনি শনিবার সকাল 10টার মধ্যে চলে আসবেন। আমি মানি অর্ডার করে দেব, কোনো টাকা লাগবে না, বিনা টাকায় করব। চা খাবেন? চা খান। লোকটা চা খেলো। তার মনে হয় কিছু সমস্যা আছে। চা খেতে খেতে কিছুক্ষণ কাঁদল। চলে যাবার সময় আসগর সাহেবকে অবাক করে দিয়ে বলল, ভাইজান টাকাগুলান সাথে নিয়ে যাব না, আমার অসুবিধা আছে, আপনার কাছে থাও, আমি শনিবারে আসমো। আসগর সাহেব বিস্মিত হয়ে বললেন, আমার কাছে টাকা রেখে যাবেন? এতগুলো টাকা? লোকটা আগের মতো অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলল, জি ভাইজান, কোনো উপায় নেই, গরিবের বহুত কষ্টের টাকা, আপনার হাতে দিয়া গেলাম ভাইজান, আমি শনিবারে আসমো। লোকটি আর আসেনি। আসগর সাহেব 7 বৎসর টাকা নিয়ে অপেক্ষা করছেন। লোকটি আসছে না বলে তিনি দায়মুক্ত হয়ে দেশের বাড়িতে যেতে পারছেন না। সম্পূর্ণ অকারণে তিনি অন্যের সমস্যায় জড়িয়ে পড়েছেন। কিছু কিছু মানুষ থাকে যাদের নিজেদের তেমন কোনো সমস্যা থাকে না, তারা নিজের সঙ্গে সম্পর্কবিহীন অদ্ভুত সব সমস্যায় জড়িয়ে পড়েন। নিজেকে কিছুতেই অন্যের সমস্যা থেকে মুক্ত করতে পারেন না, হাজার চেষ্টা করেও পারে না। আসগর সাহেবের ঘর দোতলায়, একতলায় দর্জির একটা দোকান। দর্জির নাম বদরুল মিয়া। বদরুল মিয়া পরিবার নিয়ে দোতলায় থাকেন। তিনি তার একটা ঘর সাবলেট দিয়েছেন আলী আসগরকে। রাত 2:30 বাজে। এই সময় বদরুল মিয়াকে ডেকে তুলে আসগর সাহেব সম্পর্কে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে কি না বুঝতে পারছি না। বদরুল মিয়া অবশ্যই এমনিতেই খুব মাইডিয়ার ধরনের লোক। বয়স 50-এর ওপরে, ছোটোখাটো হাসি খুশি মানুষ। মাথায় টুপি পরে হাসি মুখে অনবরত ঘটাং ঘটাং করে পা মেশিন চালান। বদরুল মিয়ার বিশেষত্ব হচ্ছে তিনি মেয়েদের ব্লাউজ ছাড়া অন্য কিছু বানাতে পারেন না, কিংবা পারলেও বানান না।
ব্লাউজ মনে হয় তিনি ভালো বানান। তার দোকানে মেয়েদের ভিড় লেগেই থাকে। মেয়েরাও তাকে খুব পছন্দ করে। তাকে বদরুল চাচা না ডেকে নূর চাচা ডাকে, কারণ বদরুল মিয়ার চেহারা দেখতে অনেকটা অভিনেতা আসাদুজ্জামান নূরের মতো। আমি বদরুল মিয়ার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, নূর চাচা আছেন নাকি? সঙ্গে সঙ্গে দরজা খুলে বদরুল মিয়া বের হয়ে এলেন। মনে হয় জেগেই ছিলেন। গভীর রাতে ডেকে তোলার জন্য তাকে মোটেই বিরক্ত মনে হলো না, বরং মনে হলো তিনি যেন আমাকে দেখে গভীর আনন্দ পেয়েছেন। মেয়েদের ব্লাউজের কারিগররা হয়তো আনন্দময় ভুবনে বাস করেন। তিনি হাসি মুখে বললেন, ব্যাপার কি হেমু ভাই? আজগর সাহেবের খোঁজে এসেছিলাম। ঘর তালাবন্ধ। খবর জানেন কিছু? জি না, কিছুই জানি না। আজ দোকান বন্ধ করেছি 12টার সময়, তখনও দেখি আসেন নাই। এরকম কখনো হয় না। উনি সন্ধ্যার সময় চলে আসেন। আমি নিজেও চিন্তাযুক্ত। দেশের অবস্থা ভালো না, আবার দিয়েছে হরতাল। 12টার সময় দোকান বন্ধ করেছেন? আপনার কাজের চাপ মনে হয় খুব বেশি। বদরুল মিয়া আনন্দে হেসে ফেললেন, বললেন, সবই আল্লাহর ইচ্ছা। ব্যবসা মাশাল্লাহ ভালো হচ্ছে। আন্দোলনের সময় মেয়ে ছেলেরা কাপড় বেশি বানায়। কাপড় না ব্লাউজ মনে হয় বেশি বানায়। বদরুল মিয়া আবারও মিষ্টি করে হাসলেন। আমি বললাম, আচ্ছা নূর চাচা, আপনার এই অঞ্চলের সব মেয়েদের বুকের মাপ আপনি জানেন, তাই না? এইটা জানতেই হয়, মাপ লাগে। এই অঞ্চলের সবচেয়ে বিশাল বক্ষা তরুণীর নাম কি? বদরুল মিয়া আবারও বিনীত ভঙ্গিতে হাসলেন, কিছু বললেন না। গলা খাকারি দিয়ে হাসি বন্ধ করলেন। আমি বললাম, প্রফেশনাল এথিক্স, নাম বলবেন না। খুব ভালো। নূর চাচা যাই। আজগর ভাইকে কিছু বলতে হবে? জি না, কিছু বলতে হবে না। একটু সাবধানে যাবেন হিমু ভাই, সময় খারাপ। গত রাত 3টার দিকে একটা মার্ডার হয়েছে। কানা কুদ্দুসের কাজ। মাথা কেটে নিয়ে গেছে, শুধু বডি ফেলে গেছে। কানা কুদ্দুস আমাকে বোধহয় মার্ডার করবে না। যাই কেমন? এত রাতে ঘুম ভাঙালাম, কিছু মনে করবেন না। জি না, এইটা কোনো ব্যাপার না। জেগেই ছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। সময় তো ভাই হয়ে এসেছে। আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, কি বলবো, এই নিয়ে চিন্তাযুক্ত থাকি। তাহাজ্জুদ নামাজ পড়ে ওনার দরবারে কান্নাকাটি করি। গলিতে নেমে দেখি কুকুরটা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে গম্ভীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আমাকে নিয়ে এসেছে, কাজেই নিয়ে যাবার দায়িত্ব বোধ করছে। আমি কুকুরটাকে বললাম, চল যাই। যার খোঁজে এসেছিলাম তাকে পাওয়া গেল না। সে চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। আমি হাঁটছি, সে আসছে আমার পেছন পেছন। তার সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে, বারবার মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে হচ্ছে। আজগর সাহেবের জন্য খুব চিন্তা হচ্ছে, কি করে বলতো? কুকুরটা মাথা নাড়ল। আমার চিন্তা মনে হয় তাকেও স্পর্শ করেছে। আমার কি ধারণা জানিস? আমার ধারণা তিনিও আমার মতো পুলিশের হাতে ধরা খেয়েছেন। 0 পয়েন্ট জায়গাটা হচ্ছে গণ্ডগোলের আখড়া। বের হয়েছে আর পুলিশ ধরেছে। নাভির 1 ইঞ্চি ওপরে রুলারের গুঁতা খেয়ে পুলিশ হাজতে হাত পা এলিয়ে মনে হয় পড়ে আছেন। তোর কি মনে হয়? ঘেউ ঘেউ। কুকুরের ভাষায় এই শব্দের মানে কি কে বলবে? আমার ইনটিউশন বলছে রমনা থানায় গেলে আজগর সাহেবের খোঁজ পাবো। তবে যেতে ভয় লাগছে। প্রথমবার ভাগ্যগুণে ছাড়া পেয়েছি, আবার পাবো কিনা কে জানে। অন্যের ব্যাপারে আমার ইনটিউশন কাজ করে, নিজের ব্যাপারে কাজ করে না। এই হচ্ছে সমস্যা, বুঝলি? কুকুরটা আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। আমি তার গায়ে হাত দিয়ে আদর করলাম। বললাম, আজ যাই, পরে একদিন তোর জন্য খাবার নিয়ে আসবো। কাবাব হাউসের ভালো কাবাব, শিক কাবাব আর নান রুটি। তুই ভালো থাকিস। খোড়া পা নিয়ে এত হাঁটাহাঁটি করিস না, পাটার রেস্ট দরকার। আমি রওনা হয়েছি রমনা থানার দিকে। কুকুরটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমাকে যতক্ষণ দেখা যাবে সে ততক্ষণই দাঁড়িয়ে থাকবে। যেতে যেতে মারিয়ার কথা কি ভাববো? অফ করা সুইচ অন করে দেব? একটা ইন্টারেস্টিং চিঠি মেয়েটা লিখেছিল, সাংকেতিক ভাষার চিঠি। কিছুতেই তার অর্থ বের করতে পারি না। দিনের পর দিন কাগজটা চোখের সামনে মেলে ধরে বসে থাকি। শেষে এমন হলো, অক্ষরগুলি মাথায় গেঁথে গেল। মস্তিষ্কের নিউরন একটা স্পেশাল ফাইল খুলে সেই ফাইলে চিঠি জমা করে রাখলো। ফাইল খুলে চিঠিটাকে দেখব? দেখা যেতে পারে।
এই সাংকেতিক চিঠির পাঠোদ্ধার করে আমার ফুফাতো ভাই বাদল। তার সময় লাগে 3 মিনিটের মতো। ওই প্রসঙ্গ ভাবতে ইচ্ছে করছে না। আমি মাথার সব কটা সুইচ অফ করে দিলাম। প্রচণ্ড খিদে লেগেছে। দুপুরে কি কিছু খেয়েছি? না, দুপুরে খাওয়া হয়নি। খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার এখন অনিশ্চিত হয়ে পড়েছে। টাকা পয়সার খুব সমস্যা হচ্ছে। বড় ফুপা, বাদলের বাবা, আগে প্রতি মাসে 1000 টাকা দিতেন। এই শর্তে দিতেন যে আমি বাদলের সঙ্গে দেখা করব না। আমার প্রচণ্ড রকম দূষিত সম্মোহনী ক্ষমতা থেকে বাদল রক্ষা পাবে। আমি শর্ত মেনে দূরে দূরে আছি। মাস শেষে ফুপার অফিস থেকে গিয়ে টাকা নিয়ে আসি। গত 2 মাস হলো ফুপা টাকা দেওয়া বন্ধ করেছেন। শেষবার টাকা আনতে গেলাম, ফুপা চিবিয়ে চিবিয়ে বললেন, মাই ডিয়ার ইয়াং ম্যান, তুমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছো। কাজটা কি ভালো হচ্ছে? আমি হাই তুলতে তুলতে বললাম, এই দেশের 30% লোক ভিক্ষা করে জীবনযাপন করছে, কাজেই আমি খারাপ কিছু দেখছি না। তোমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, পড়াশোনা করেছো। তুমি যদি ভিক্ষা করে বেড়াও, সেটা দেশের জন্য খারাপ। অর্থাৎ আপনি আমাকে মান্থলি অ্যালাউন্স দেবেন না? ফুপা বিস্মিত হয়ে বললেন, কয়েক মাস তোমাকে টাকা দিয়েছি, অমনি তোমার ধারণা হয়ে গেছে টাকাটা তোমার প্রাপ্য? এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। মাই ডিয়ার ইয়াং ম্যান, টাকা কষ্ট করে রোজগার করতে হয়। একজন মাটি কাটা শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কেটে কত পায় জানো? মাত্র 70 টাকা। তুমি কি মাটি কাটছো? জি না। তাহলে? তাহলে আর কি, চা দিতে বলেন, চা খেয়ে বিদায় হয়ে যাই। হ্যাঁ, চা খাও, চা খেয়ে বিদায় হও। বাদলের সঙ্গে অনেক দিন দেখা হয় না। ও আছে কেমন? ওর সঙ্গে দেখা করতে যাব। কখন গেলে ওকে পাওয়া যায়? ফুপা উচ্চাঙ্গের হাসি হাসলেন। তারপর চোখ থেকে চশমা খুলে আরও উচ্চাঙ্গের হাসি হাসলেন। আমি তার 2 দফা হাসিতে বিভ্রান্ত হয়ে গেলাম। হেমু? জি ফুপা, আমার বাড়িতে আসার ব্যাপারে তোমার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা এখন তুলে নেওয়া হলো। তুমি যখন ইচ্ছে আসতে পারো। আমি বিস্মিত হয়ে বললাম, বাদল কি দেশে নেই? ফুপা আবারও তার বিখ্যাত হাসি হেসে বললেন, না, তাকে দেশের বাইরে পড়তে পাঠিয়েছি। তোমার হাত থেকে ওকে বাঁচানোর এইটাই একমাত্র পথ ছিল। ভালো করেছেন। ভালো করেছি তো বটেই। এখন চা খাও, চা খেয়ে পথে পথে ঘুরে বেড়াও। চায়ের সঙ্গে হালকা স্ন্যাক্স কি পাওয়া যাবে ফুপা? নো স্ন্যাক্স। চা যে খেতে দিচ্ছি, এটাই কি যথেষ্ট না? যথেষ্ট তো বটেই। আমি ফুপার অফিস থেকে চা খেয়ে চলে এসেছি। আমার বাঁধা রোজগার বন্ধ। তাতে যে খুব ঘাবড়ে গেছি তা না। বাংলাদেশ ভিক্ষাবৃত্তির দেশ। এই দেশে ভিক্ষাবৃত্তিকে মহিমান্বিত করা হয়েছে। এখানে ভিক্ষা করে বেঁচে থাকা খুব কঠিন হবার কথা না। এখন অবশ্যই কঠিন বলে মনে হচ্ছে। খিদে অস্থির বোধ করছি। ভোরবেলা হাঁটতে হাঁটতে মারিয়াদের বাড়িতে উপস্থিত হলে তারা সকালের নাস্তা অবশ্যই খাওয়াবে। ইংলিশ ব্রেকফাস্ট, প্রথমে আধা গ্লাস কমলার রস। খিদেটাকে চনমনে করার জন্য ভিটামিন সি সমৃদ্ধ কমলার রসের কোনো তুলনা নেই। তারপর কি? তারপর আছে অনেক কিছু, সব টেবিলে সাজানো, যা ইচ্ছা তুলে নাও। পাউরুটির স্লাইস, পাশেই মাখনের বাটিতে মাখন, মাখন কাটার ছুরি, মার্মালেডের বোতল। অনেকে পাউরুটির স্লাইসে পুরো করে মাখন দিয়ে তার উপরে হালকা মার্মালেড ছড়িয়ে দেন। ডিম সেদ্ধ, হাফ বয়েলড। ডিম সেদ্ধের সঙ্গে আছে গোলমরিচের গুঁড়া ও লবণ। ডিম ভাঙতেই ভেতর থেকে গরম ভাপ উঠবে, হলদে কুসুম গড়িয়ে পড়তে শুরু করবে। তখন তার উপর ছিটিয়ে দিতে হবে গোলমরিচ ও লবণ। গোশত ভাজা, ইংরেজি নামটা যেন কি? সসেজ, ফ্রায়েড সসেজ, আগুন গরম সসেজ। খাবার নিয়ম হলো 1 টুকরো গোশত ভাজা, 1 চুমুক ব্ল্যাক কফি। তাড়াহুড়া করার কিছু নেই। ফাঁকে ফাঁকে খবরের কাগজ পড়া যেতে পারে। সব পড়ার দরকার নেই, শুধু হেডলাইন। আচ্ছা, এই সব কি? আমি কি পাগল টাগল হয়ে যাচ্ছি? আমি না একজন মহাপুরুষ টাইপ মানুষ? খাদ্যের মতো অতি স্থূল একটা ব্যাপার আমাকে অভিভূত করে রাখবে? তা কি করে হয়?